রাজ্যের ডিজি রাজীব কুমার তাকে তার যে পদ, ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সেটা আমরা যখন এই প্রতিবেদন করছি তার 24 ঘন্টা আগে। আহ কিন্তু আহ বিবেক সহায়কে প্রাথমিকভাবে দায়িত্ব নিতে বলা হয়েছিল, এবং 24 ঘন্টার মধ্যে বিবেক সহায়কেও পদ থেকে সরিয়ে দিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে এই দায়িত্ব দেওয়া হয়েছে, ডিজি পদের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। তো আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে খবরের পেছনে কিছু খবর থাকে, যে খবরগুলো নিয়ে আমরা বাংলা বলছি চ্যানেলে প্রতিদিন আলোচনা করি। এবং সেই আলোচনাগুলোই কিন্তু দেখা যায় যে মেন স্ট্রিম মিডিয়া যারা আছে, সেই মেন স্ট্রিম মিডিয়ায় কিন্তু তারপরে আলোচনা হয়। তো যেমন আমরা এই ক্যাপ্টেন মীনাক্ষী নিয়ে যে অনুষ্ঠানটি, প্রতিবেদনটি করেছিলাম, সেই প্রতিবেদন এখন অনেকেই হয়তো তা নিয়ে আলোচনা করছেন বা খবর করছেন। কিন্তু ক্যাপ্টেন মীনাক্ষী এই মানে যে প্রতিবেদন, সেটা আপনাদের তেমনই এই খবরের পিছনে অনেক খবর থাকে, সেই খবরগুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি। তো আজকে এই যে রাজ্যের ডিজি রাজীব কুমার, তাকে যে সরানো হবে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার জানতো, কিন্তু তবুও তাকে ডিজি করে কেন আনা হয়েছিল? এর পেছনে কারণটা কি? কারণ জানতো যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেলেই রাজীব কুমারকে তার পদ থেকে কিন্তু সরিয়ে দেবে নির্বাচন কমিশন, এটা কিন্তু সরকার জানতো। আবার এবং এমন একটা সময় যে শনিবার দিন নির্বাচন কমিশন ঘোষণা করলো, আর নির্বাচনী আচরণবিধি চালু হলো। সোমবার দিন রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো এবং তাকে দায়িত্ব দেওয়া হলো কাকে? বিবেক সহায়কে। কিন্তু বিবেক সহায় যেহেতু 31 মে তার অবসর নেওয়ার কথা, তাই 24 ঘন্টার মধ্যে আবার সঞ্জয় মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলো। এখন প্রশ্ন হলো যে আহ আম, রাজীব কুমারকে তাহলে ডিজি পদে কেন এনেছিল সরকার? নিশ্চয়ই কোনো কারণ ছিল। তারা তো জানতোই যে রাজীব কুমারকে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনের সুবিধে। তাহলে 1-1.5 মাস আগে বা 2 মাস আগে কেন রাজীব কুমারকে এই পদে বসানো হলো? তার পেছনে কারণ কি? কারণ 2016 সালেও তো আমরা দেখেছিলাম যে বিধানসভা ভোটের সময় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন রাজীব কুমার, তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কমিশন। যদিও ভোটে জিতে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় আবার তাকে কমিশনার পদেই বসান। 2019 সালে লোকসভা ভোটে রাজীবকে ডেপুটেশনে দিল্লিতে পাঠিয়েছিল কমিশন। তো তারপরেও এবারের ভোটেও যে যদি তাকে ডিজি করা হয়, তাহলে তো তাকে আহ সরিয়ে দেবে নির্বাচন কমিশন। তাতে তো সরকারের মুখ পুড়বে, কিন্তু সরকারের মুখ পুড়বে, সরকারের তো নিশ্চয় কোনো লাভ আছে। এবং সেই লাভের জন্যই তো তাকে ঠিক ভোটের আগে 2 মাস আগে তাকে ওই পদে বসানো হলো, এবং ভোটের পরেও তিনি আবার ওই পদেই অভিষিক্ত হন। এই যে মাঝের যে 2-2.5 মাস, এই সময়টা নির্বাচনী আচরণবিধি লাগু থাকবে, এই সময়টা তিনি ডিজি থাকবেন না। কিন্তু তার পদ তো অপসারণ হয়নি, তার পদটা তো থাকবে। তিনি তো আবার ভোটের পরেই এ রাজ্যের দায়িত্বে থাকবেন। ক্ষতিটা কোথায়? আজকে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন মুখোপাধ্যায়। অরিন্দা, আপনাকে স্বাগত। অরিন্দা, যেটা বলছিলাম যে খবরের পেছনে যে খবর থাকে, আমরা সেই খবর নিয়েই কথা বলি, সেই খবর নিয়ে কাজ করি। তো আজকে আমার প্রশ্ন যে প্রথম তো রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হবে ডিজি পদ থেকে, এইটা জেনেও সরকার কেন ঠিক নির্বাচনের 2-3 মাস, 2-2.5 মাস আগে তাকে ডিজি পদে বসালো? এবং এতে কি সরকারের মুখ পুড়বে জেনেও কেন বসালো? এবং নতুন ভাবে দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায়। কিন্তু তিনি তো এই সঞ্জয় মুখোপাধ্যায় শুধুমাত্র ভোটের কটা দিন, তারপর তো আবার ডিজি পদে থাকবেন, রাজীব কুমার ফিরে আসবেন। তাহলে এর পেছনে কারণটা কি বলে আপনার মনে হয়? নমস্কার। আহ, আসল ব্যাপারটা হচ্ছে যে ডিজি এমন একটা পদ, যে পদে যিনি বসেন, যখন রাজীব কুমার বসেছিলেন তার হাতে যথেষ্ট সময় ছিল নিজের মনের মতো করে সারা রাজ্য জুড়ে ডিআইজি, আইজি এবং জেলার এসপিদের সাজিয়ে নেওয়ার। এবং রাজীব কুমার এই রাজ্যের পুলিশ স্ট্রাকচারটাকে ভীষণ ভালো করে চেনেন। অধিকাংশ জেলার যারা এখন এসপি, তাদের অধিকাংশের সঙ্গে রাজীব কুমারের সরাসরি যোগাযোগ আছে। এবং উনি দীর্ঘদিন সিপি ছিলেন, তার আগে বিধাননগরের
সিপি ছিলেন, কলকাতা পুলিশের সিপি ছিলেন, আর তার সাথে উনি আহ, বর্তমানে আইটি সেক্রেটারি হিসেবে কাজ করছেন, মাঝখানেও আইটি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। রাজ্য সরকার জেনে বুঝেই তাকে ডিজি করেছে। তিনি তার মতো করে সেটআপটা তৈরি করে দিয়েছে ইলেকশনে যাওয়ার জন্য। যে সেটআপটা দরকার, যে সেটআপ শাসক দলের কথা শুনবে, যে সেটআপকে সামনে রেখে ইচ্ছে মতো প্রশাসনকে চালানো যাবে। এখন ইলেকশন আসে, ইলেকশন যায়, আমরা যারা গোলা পাবলিক অথবা কলকাতা কেন্দ্রিক মানুষজন বা শহর কেন্দ্রিক মানুষজন, তারা অনেক কিছু ভাবে, নিজেদের মতো করে অনেক কিছুতে উল্লসিত হই। প্রকৃতপক্ষে রাজীব কুমার ডিজি থেকে সরলেও আজকে জেলার এসপি, রেঞ্জের ডিআইজি, আইজি, এডিজি, এদের কতজনকে নির্বাচন কমিশন সরাবে? আর যদি আমি ধরে নিই এসপিও সরানো হয়, অ্যাডিশনাল এসপি, তার নিচে এসডিপিও, তার নিচে ওসি যারা রয়েছে, আইসি যারা রয়েছে, সারা রাজ্যে নির্বাচনের জন্য আমি যদি সবচাইতে বেশি সরানোর পরিকল্পনা বা ঘটনা ধরে নিই, তাও যদি 25 জনকে সরিয়ে দেয় বিরাট ব্যাপার। সাধারণত 7-8 জন 10 জনের বেশি সরে না, এবং বিভিন্ন র্যাঙ্কের অফিসাররা মিলে ঝুলে, এবং ওপরের দিকের অফিসারদের কাজটা কিন্তু ফিজিক্যাল নয়। আজকে ধরুন এই যে জেলার নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট যাবে যে কোন কোন বুথ সেন্সিটিভ, সেটা কারা ঠিক করেছে, কারা ঠিক করবে, অলরেডি সেটা চলে গেছে নির্বাচন কমিশনের কাছে। একদম। সে লিস্ট কারা ঠিক করেছে? রাজীব কুমারের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করেছে। এবং আমরা দেখেছি যে শাসক দল যেখানে তাণ্ডব করার পরিকল্পনা করছে, সেই বুথগুলোকে শান্ত বুথ বলা হয়। যেখানে বিরোধীদের প্রতিরোধের সম্ভাবনা আছে, শাসক দল গুন্ডামি করতে চাইলে, সেই বুথগুলোকে সেন্সিটিভ বুথ বলা হয়। ফলে যেখানে শাসক দল নিজের মতো করে যা খুশি করবে, সেখানে যথারীতি সেই গত ভোটের মতো আমরা দেখবো, বারবার ভোটের মতো দেখবো। ইলেকশনের দিন 1000 বার দেখানোর পরেও তার কোনো ব্যবস্থা আমরা স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রেও দেখেছি, সেভাবে নেননি তারা। যে সিভিক ভলান্টিয়ারদের খাকি পোশাক পরিয়ে হাতে গাদা বন্দুক দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। যাদের একদিনের জন্য পুলিশের ট্রেনিং নেই, হাতে লাঠি দেওয়াই বিপজ্জনক, তাদেরকে পুলিশ সাজিয়ে, এমনকি তাদের চক্রাবক্রা ড্রেসের অর্ডার চলে যাচ্ছে। এবারও তারা চক্রাবক্রা ড্রেস পরবে যাতে তাদের দেখে সেন্ট্রাল বাহিনী মনে হয়। রাজ্যের স্টেট পুলিশকে চক্রাবক্রা ড্রেস পরিয়ে সেন্ট্রাল বাহিনীর মতো করে গোলমাল পাকানোর বুথগুলোতে পোস্টিং করে দিয়ে যায়, ইচ্ছা তাই করা হবে। এই যে টোটাল নেটওয়ার্ক, এটা একটা বিশাল নেটওয়ার্ক। একটা ডিজি সেখানে একটা খুব সামান্য ইনস্ট্রুমেন্ট। বাইরে এই যে গোটা অ্যাডমিনিস্ট্রেশনটাকে পলিটিক্যালাইজ করা হয়েছে, গোটা অ্যাডমিনিস্ট্রেশনটাকে সাজিয়ে নেওয়া হয়েছে, যেখানে যেখানে সমস্যা ছিল সেগুলো নিজের মতো করে সাজিয়ে নেওয়া হয়েছে। এবং আইটি সেক্রেটারি হয়েছে রাজীব কুমারের, ভালো হলো। ডিজির চেয়ারে বসে উনি কিছু করলে নজরে আসতো, আইটি সেক্রেটারি ওখানে বসে উনি সেই কাজটাই করবেন যেটা ডিজি হলে উনি করতেন। এবং ওনার কথার অমান্য করা, আজকে যাকে যেখানে যাই দেওয়া হোক, কোন এসপি ওনার কথার অমান্য করতে চাইবে? কারণ 2 মাস 3 মাস 4 মাস পরে উনি আবার ডিজি হয়ে আসবেন, তারপর তো তাকে আরো 3 বছর এই সরকারের আন্ডারে চাকরি করতে হবে। একদম। আগামী দিনে কি হবে আমরা কেউ জানে না, বাট এটা হচ্ছে কমন একটা পারসেপশন। সেখানে দাঁড়িয়ে এই নির্বাচন কমিশনকে ডিজি সরানো, এটা নিয়ে বেশি লাফালাফি করার কোনো কারণ নেই। এতে বিরোধী দলেরও খুব একটা কিছুই লাভ হবে না, শাসক দলেরও বিন্দুমাত্র ক্ষতি হবে বলে আমি ব্যক্তিগতভাবে। একদম। ঠিক এই 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 জায়গাটাতেই আমরা আসছিলাম, যে খবরের পিছনে খবর, অর্থাৎ রাজীব কুমারকে সরিয়ে আদৌ কি বিরোধীদের কোনো লাভ হলো বা নির্বাচন কমিশনের কোনো লাভ হলো? কারণ আহ, আহ, তার তো যে সেট আপ, এন্টায়ার মেশিনারি সেট আপ, সেটা তো তিনি এই যে 2 মাস 2.5 মাস যে পদে ছিলেন, ইতিমধ্যেই সেটা করে ফেলেছেন। এখন দেখার যে নির্বাচন কমিশন আর কতজনকে সরায়, তলার লেভেলে কতজনকে সরায়। আর সত্যি সত্যি এই রাজ্যে ডিজিকে সরিয়ে কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? কারণ এর আগেও তো আমরা দেখেছিলাম অনেক উচ্চপদস্থ অফিসারদের সরানো হয়েছিল, কিন্তু অভিযোগ তো ছিল যে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি, অভিযোগ কিন্তু ছিল। এবারেও আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ অরিন্দা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।